আমার চেয়ে 16 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম। উপায় ছিল না, আমার এই মেয়েকেই পছন্দ। মেয়েটি সবে ক্লাস 9-এ উঠেছে। তাকে পছন্দ করার প্রথম কারণ সে মারাত্মক সুন্দরী, দ্বিতীয় কারণ মেয়েটির বাবা মা বেঁচে নেই। ওর প্রতি নাকি আমার মায়া জন্মে গেছে। একবার দেখেই এই মায়া কেমন করে জন্মালো সেটাই এক বিস্ময়। একটা সুন্দরী মেয়ে খুঁজতে খুঁজতে আমার বয়স 30 হলো। অবশেষে পছন্দসই মেয়ে পেয়ে গেল, তবে বয়সের বিস্তর ফারাক। আমার আম্মার গায়ের রং কালো, আমিও মায়ের কাছ থেকে পাওয়া কালো রং নিয়েই জন্মেছি। এই রঙের জন্য আম্মার একসময় নানাভাবে হেনস্থা হয়েছেন। অনেক পাত্র আম্মাকে দেখে দেখে বাতিল করে দিয়েছে। বিয়ের পরও আম্মাকে অনেক ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে। যে কোনো শাড়ি, জামা কাপড় বা শ্বাস পোশাক শখ করে পরতে গেলেই শ্বশুরবাড়ি থেকে শুনতে হয়েছে, এটা তোমাকে মানাবে না বৌমা, অন্য কিছু পরো। আমি ছেলে হয়েও বেশ কয়েকবার পাত্রীপক্ষের কাছে রিজেক্টেড হয়েছি কালো রঙের জন্য। আমার তাই একটাই চাওয়া, ছেলের বউ হবে ধবধবে ফর্সা, যেন আমার ছেলে মেয়ে ফর্সা হয়ে জন্ম নেয়। আম্মা বলেন, শোনো বাবা সেলিম, যারা বলে কালোই জগতের আলো, তারা আসলে কালো মানুষগুলোরে দয়ের চোখে দেখে। তারা নিজেরাও এই কথা বিশ্বাস করে না। বিয়ে করতে গেলে তারাও সাদা চামড়া খুঁজে। কালো হওয়ার বহুত যন্ত্রণা, আমি চাই না তোমার পোলা মাইয়া সেই যন্ত্রণা ভোগ করুক। কিন্তু আম্মা, ছেলে মেয়ে যদি আমার গায়ের রং পায় তখন কি করবেন? আম্মা মুখ গম্ভীর করে বলেন, আমি চেষ্টা করছি, সেই সান্ত্বনা তো থাকবে। ক্লাস 9-এ পড়ো আমার বউটি গতকাল আমাদের বাড়িতে এসেছে। এখানে আসার পর থেকে বিছানার এক কোণায় বসে নাকি সুরে কেঁদে যাচ্ছে। একবারের জন্য উঠে বাথরুমেও যায়নি। এই বাচ্চা মেয়ের সাথে কি করে সংসার করব বুঝতে পারছি না। আগে তো একে পেলে পুষে বড় করতে হবে। অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম, শুক্র শনি মিলে 9 দিন। 3 দিন পরেই অফিস শুরু করলাম। অফিসে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। অনেক রকম গল্প বানিয়ে কোনো মতে সামাল দিয়েছি। সপ্তাহখানেক লাগলো নুরির স্বাভাবিক হতে। আমার স্ত্রীর নাম নুরি। রাতে সে আম্মার সাথে ঘুমানো শুরু করেছে, আমিই পাঠিয়েছি অবশ্য। আম্মা ওকে শাড়ির বদলে সালোয়ার কামিজ পরতে বলেছে। এতেই নুরি খুব খুশি। বাচ্চা মেয়ে একটা, নিজেকেই সামলাতে পারে না, শাড়ি কোথা থেকে সামাল দিবে। সেদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখি আম্মা নুরির চুলে তেল দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর 2টা বেনি দুলিয়ে নুরি আমার জন্য চা নিয়ে আসলো। ওকে দেখে মনে হচ্ছে এক্ষুনি স্কুলে যাবে। আম্মাকে বললাম, নুরিকে স্কুলে ভর্তি করিয়ে দিই, বাসার এত কাছে স্কুল। পরদিন আম্মাই নিজে গিয়ে নুরিকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আব্বা মারা যাওয়ার পর আম্মা মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন। একা একা হাঁটা চলা, ঘরের কাজ করার মতো মনের জোর পেতেন না। বয়সের আগেই হঠাৎ করে বুড়িয়ে গিয়েছিলেন। কিন্তু এই এক মন্ত্র বলে আম্মা যেন নতুন একটা জীবন ফিরে পেলেন। নুরির জন্য স্কুলের জামা কাপড় কেনা, তার পড়ার টেবিল সেট করা, সময় মতো পড়তে বসানো, নুরির খাওয়া দাওয়া, স্কুলের টিফিন, কোনো কিছুতেই আম্মার ক্লান্তি নেই। সকাল সন্ধ্যা 2 বেলা নুরির চুল আঁচড়ে সুন্দর করে বেঁধে দেন আম্মা। শুধু তাই নয়, এক একদিন দেখি নুরিকে আম্মা মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। নুরিও কম যায় না, সারাদিন আম্মার সাথে লেপ্টে থাকে। আম্মা রাঁধলে সে কেটে কুটে দেয়, দুজন একসাথে চা খায়, একসাথে বাজারে যায়। আম্মার হাত পা মালিশ করে দেয়, নখ কেটে দেয়। আত্মীয় স্বজন সবাই হা হয়ে গেছে। শাশুড়ি বৌমার এমন সম্পর্ক ওরা জন্মে দেখেনি। আমার 2 বোন একসাথে বেড়াতে আসে, আম্মার উপর অভিমান করে আবার চলে যায়। তাদের মা তাদের চেয়ে বেশি ভাইয়ের বউকে ভালোবাসে। সরাসরি অভিযোগ না করলেও কেন যেন ঠিক মেনে নিতে পারে না। দেখতে দেখতে নুরি বড় হয়েছে, ভালো ফলাফল করে এসএসসি পাশ করেছে। আম্মা শহরে এবং গ্রামের বাড়িতে 2 জায়গায় ঘটা করে বৌমার পাশে নিমন্ত্রণ খাইয়েছে। কলেজে ভর্তি হবার কিছুদিনের মধ্যেই নুরির শরীরে আরেকটা প্রাণের জন্ম হয়। আম্মা আনন্দে দিশেহারা হয়ে ওঠেন। আম্মার পরম যত্নে 10 মাস পার করে ফুটফুটে এক ছেলে জন্ম হয় আমাদের। আম্মার ব্যস্ততা আরো বেড়ে যায়। একদিকে নুরি, আরেকদিকে তার ছেলে, কাকে রেখে কাকে দেখবেন। মাঝে মাঝে আমার মনে হয় নুরি আমাদের পরিবারের জন্য একরাশ সুখ আর আনন্দ নিয়ে এসেছে। ছোট্ট এই মেয়েটির হাত ধরে আম্মা নতুন করে বেঁচে উঠেছেন। আমি মুগ্ধ হয়ে আম্মার নুরির মধ্যেকার শক্ত বাঁধন দেখি। আম্মার আগ্রহে নুরির এইচএসসিও শেষ হয়। এইচএসসির রেজাল্ট নিতে গিয়ে নুরি অজ্ঞান হয়ে যান। ওর এত ভালো রেজাল্টের খবর কাউকে জানানোর আগে আম্মা ছুটলেন হাসপাতালে। না, ভয় পাওয়ার মতো কিছু হয়নি। নুরি আবারও মা হবে। একদিকে ভালো রেজাল্ট, আর একদিকে নতুন মেহমান আসার সুখবর। আমাদের পরিবারে সুখের বন্যা নেমে এলো। আম্মা দিনরাত দোয়া করতে লাগলেন একটা ফুটফুটে নাতনির জন্য, যে হবে ঠিক নুরির মতো দেখতে। জীবনে অনেক অপূর্ণতা ছিল আম্মার। আল্লাহ নতুন করে আর কোনো আশা অপূর্ণ রাখলেন না। ঠিক সময়ে আম্মার নাতনির জন্ম হলো। নুরির লেখাপড়া সে বছর বন্ধ ছিল। আম্মা বললেন, এত ভালো রেজাল্ট করেছে যখন, তখন লেখাপড়াটার কিছুদিন চলুক। তবে সুখের আর দুঃখের দিন কোনোটাই চিরস্থায়ী নয়। আমাদের সুখের দিনও শেষ হয়ে এসেছিল। আম্মার শরীরে বাসা বাঁধল মরণব্যাধি ক্যান্সার। নুরিকে কিছুতেই অনার্সে ভর্তি করানো গেল না। আম্মাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে রাজি না সে। আম্মাকে যখন হাসপাতালে থাকতে হতো, ওখানে সবাই ভাবতো নুরি আম্মার মেয়ে।
ছেলের বউ শুনলেই সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকতো, আর আম্মা তার দুর্বল হাতে নুরির মাথায় হাত বুলিয়ে দিত। নুরির একনিষ্ঠ সেবায় ক্যান্সারের সাথে কঠিন লড়াই করেও আরো এক যুগ বেঁচেছিলেন আম্মা। মাঝে মাঝে মনে হতো যমদূতের সাথে লড়াই করে আম্মার প্রাণটা ছিনিয়ে নিয়ে এসেছে নুরি। এই লড়াই যারা দেখেছে তারাই কেবল বুঝতে পারবে। তবে মৃত্যু তো আমাদের জীবনে অনিবার্য, কতদিন আর তাকে আটকে রাখা যায়। আম্মা আমাদের ছেড়ে, নুরিকে ছেড়ে অনন্ত জীবনের পথে যাত্রা করলেন। সেদিন ছিল বৃহস্পতিবার। নুরি রোজা রেখেছিল। ইফতারের আগে আম্মার মাথার কাছে বসে দোয়া পড়ছিল। আম্মার হাতটা আমি ধরে রেখেছিলাম। ঠিক তখনই নিঃশব্দে পরম শান্তিতে আম্মা বিদায় নিলেন। আমরা কিছু বুঝে ওঠার আগে এই ঘটনাটা ঘটে গেল। আম্মার দাফনে একদিন দেরি হলো। ছোট বোনটার পরিবার নিয়ে লন্ডনে আছে, ওর জন্য অপেক্ষা করতে হবে। রাতে আম্মার প্রাণহীন শরীরটা হাসপাতালের হিমঘরের বক্সে রাখা হলো। নুরিকে ঘরে আটকে রাখতে পারলাম না, নিয়ে এলাম আম্মাকে কোথায় রাখা হয়েছে দেখানোর জন্য। হিমঘরে মরদেহ রাখার জন্য অনেকগুলো শীতল ড্রয়ারের মতো বাক্স পাশাপাশি রাখা। যে বাক্সগুলোতে কাউকে রাখা হয়েছে সেগুলোর উপরে লাল বাতি জ্বলছে, আর যেগুলো খালি সেগুলোর উপর সবুজ বাতি। আম্মাকে যেখানে রাখা ঠিক তার পাশের বক্সটির উপর সবুজ বাতি জ্বলছে। নুরি বলল, দেখো আম্মার পাশের বক্সটা খালি। মুখে যদিও আর কিছু বলেনি, তবে ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ও বলছে, পাশের বাক্সটাতে যদি আমি থাকতাম আম্মার কষ্ট কম হতো। আমার বুকটা কেঁপে উঠল। নুরিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি তখনও ভাবতে পারিনি নুরি আর আম্মার বন্ধন এতটাই মজবুত। আমার পক্ষে নুরিকে আটকে রাখা সম্ভব হবে না। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে আমাদের গাড়িতে ধাক্কা দিল আরেকটা গাড়ি। গাড়ির কিছু হলো না, অন্য কারো কিছু হলো না, শুধু নুরির মাথায় প্রচন্ড আঘাত পেল। আম্মাকে নিয়ে ছোটাছুটি করেও ভীষণ ক্লান্ত ছিল। গাড়ির পিছনের ছিটের জানালায় কাছে মাথাটা এলিয়ে দিয়েছিল, আর ঠিক সেখানেই আঘাতটা লেগেছে। হাসপাতালে নেওয়ার আগেই নুরি চলে গেল। নিজের 2 সন্তান, স্বামী, সংসার, কোনো কিছুর মায়া নুরিকে আটকে রাখতে পারলো না। এই পৃথিবীতে আরো কত যে অবিশ্বাস্য ঘটনা ঘটে। আম্মার পাশের সেই খালি হিমায়িত বক্সে নুরির জায়গা হলো। বোনটা আসার পর দুজনে দাফন হলো। আম্মার নুরিকে পাশাপাশি শোয়ানো হলো। 2 সন্তানের দায়িত্ব আমার কাঁধে দিয়ে স্বার্থপরের মতো আম্মা আর নুরি একসাথে বিদায় নিল। নুরিকে প্রথম দেখেই কেন আম্মার মায়া পড়ে গিয়েছিল সেটা এত বছর পরে পরিষ্কার হলো আমার কাছে। কল্পনার চোখে আমি এখনো পরিষ্কার দেখতে পাই আম্মা নুরির চুলে তেল দিয়ে পরিপাটি বেনি করে দিয়েছে। বেনি দুলিয়ে দুলিয়ে আম্মার পায়ের কাছে বসে পরম যত্নে নখ কেটে দিচ্ছে নুরি। গল্প করতে করতে হেসে গড়িয়ে পড়ছে দুজন, হয়তো এখানে নয়, দূরের কোনো পৃথিবীতে।